হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে আরও একবার স্বাগত এডুকেশন ফে রাজীব ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি ডাব্লিউপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস, বেসিক্যালি যারা ইংলিশ সাবজেক্ট ক্লাস 9 থেকে 12-এর প্রিপারেশন তাদের জন্য। এই ক্লাসটিতে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে বেশ কয়েকটি কোশ্চেন, বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বেশ কয়েকটি কোশ্চেন ডিসকাস করে চলেছি, যা পরবর্তীতে তোমরা যারা ডাব্লিউপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার 2024 এক্সামে বসবে তাদের অনেকটা বেনিফিট হতে চলেছে। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। তোমরা সকলেই কোনো জায়গায় স্কিপ করলে তোমাদের বিষয়টি বুঝতে অসুবিধা হবে। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। তো এখানটা দেখো, ওপরে কিন্তু বড় করে পয়েন্ট করা হয়েছে এখানটাতে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এখান থেকে দেখো ফার্স্ট যে কোশ্চেনটি এখানে আমাদের রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই। দেখো এখানটাতে বলেছে দ্য ইয়ার অফ দ্য পাবলিকেশন অফ দ্য লিরিক্যাল ব্যালাড ওয়াজ। কোশ্চেনটি দেখো পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার এসেছিল। আবার দেখো ইউপি টিজিটি, ঠিক আছে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ইংলিশ 2019 এখানে কিন্তু এসেছিল। কোশ্চেনটি কিন্তু দুবার এসেছে। কোশ্চেনটি কিন্তু আপকামিং সমস্ত রকম এক্সামের জন্যই কিন্তু, টিচার এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো এখানটা দেখো আমাদের যে রয়েছে দ্য লিরিক্যাল ব্যালাড, এটা কবে আমাদের কিন্তু ফার্স্ট পাবলিশ হয়েছিল, এখানটা দেখো আমার জানতে চাওয়া হয়েছে। অপশন দেখো, ফার্স্ট অপশন বলেছে 1789, এটা কারেক্ট আনসার হবে, নাকি 1797 হবে, 1798 নাকি 1799? তো দেখো চারটা অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে। তোমরা যদি কেউ অ্যান্সার জানো যে আমাদের লিরিক্যাল ব্যালাড ফার্স্ট কবে পাবলিশ হয়েছিল, তোমরা একটু চটপট করে একটু কমেন্ট করে জানাবে। ওকে, তোমাদের কিন্তু ক্লাসটা যখন করানো হবে তোমরা প্রত্যেকে কিন্তু ক্লাসের সাথে অ্যাক্টিভ থাকবে, তাহলে কিন্তু তোমাদের পড়াটাও ভালো লাগবে। বিষয়গুলো যেহেতু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমরা ডিসকাস করছি, এটা বোরিং একটা তোমাদের মনে হতে পারে। তোমরা সবসময় অ্যাক্টিভ থাকবে, তাহলে কিন্তু ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের যে কারেক্ট অ্যান্সার আমাদের রয়েছে এখানটাতে, তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 1798। ঠিক আছে, 1798 কিন্তু লিরিক্যাল ব্যালাড এটা কিন্তু পাবলিশ হয়েছিল। চলো তাহলে এই লিরিক্যাল ব্যালাড সম্পর্কে আমাদের কিন্তু দেখো, আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় ডিটেলসে এক্সপ্লেইন করতে হবে এবং প্রত্যেকটা বিষয় ডিটেলসে আমাদের জানতে হবে, তাহলে কিন্তু ভালো স্কোর করতে পারবে। আর যারা ডিটেলসে পড়বে না তারা কিন্তু ভালো স্কোর করতে পারবে না, তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তো এখানটা দেখো আমাদের কি বলা হচ্ছে, এখানটা দেখো দেখো বলেছে লিরিক্যাল ব্যালাড উইথ আ ফিউ আদার পোয়েমস ইজ এ কালেকশন অফ পোয়েমস অথার্ড বাই স্যামুয়েল টেইলর কোলরিজ অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দেখো তোমাদের মনে রাখতে হবে যে লিরিক্যাল ব্যালাড উইথ এ ফিউ আদার পোয়েমস, ঠিক আছে, এটা কিন্তু স্যামুয়েল টেইলর কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতার একটা সংকলন। ওকে, এই সংকলনটি দেখো হুইচ ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1798, এটা কিন্তু ফার্স্ট 1798 কিন্তু আমাদের পাবলিশ করা হয়েছে। দেখো এখানটাতে কিন্তু আমরা এই জন্য অ্যান্সার করেছি 1798, এটা কিন্তু 1798 কিন্তু ফার্স্ট পাবলিশ হয়েছিল। ক্লিয়ার বিষয়টা? এটা কিন্তু বলেছে আমাদের এই ফার্স্ট লাইনটাতে। এরপরে দেখো নেক্সট বলেছে কোলরিজ কন্ট্রিবিউটেড অনলি 4 পোয়েমস টু দ্য কালেকশন। তো দেখো আমাদের যে রয়েছে স্যামুয়েল টেইলর কোলরিজ, সে কিন্তু এই কালেকশনে 4টা আমাদের পোয়েম তার রয়েছে। দেখো বলেছে হিজ মোস্ট পপুলার রাইম অফ দ্য অ্যানসেন্ট মারিনা বিং ওয়ান অফ দেম। তাই দেখো এই যে কোলরিজ রয়েছে, এই কোলরিজ এই সংকলনের 4টা কবিতার অবদান রেখেছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে আমাদের এই রাইম অফ দ্য অ্যানসেন্ট মারিনা। ঠিক আছে, এটা কিন্তু সব থেকে তার উল্লেখযোগ্য এবং এর জন্য কিন্তু আমাদের এই কোলরিজের অনেকটা পপুলারিটি বা খ্যাতি রয়েছে। বোঝা গেল বিষয়টা? এটা কিন্তু বলা হচ্ছে এখানটা। তারপরে দেখো নেক্সট আমাদের বলেছে এখানটাতে যে আ সেকেন্ড এডিশন, ঠিক আছে, আ সেকেন্ড এডিশন অফ দ্য কালেকশন ওয়াজ পাবলিশড ইন 1800। আমাদের দেখো এই লিরিক্যাল ব্যালাডের যে সেকেন্ড এডিশন হয়েছে সেটা কিন্তু আমাদের রয়েছে এখানে, যে আমাদের বলেছে 1800। ঠিক আছে, 1800-এ কিন্তু এই লিরিক্যাল ব্যালাডের আমাদের সেকেন্ড এডিশন কিন্তু হয়েছে। টু হুইচ ওয়ার্ডসওয়ার্থ অ্যাডেড আ প্রিফেস ইন অর্ডার টু এক্সপ্লেন দেয়ার আর্টিস্টিক বিলিভস অফ রোমান্টিসিজম। দেখো আমরা প্রত্যেকেই অবগত, প্রত্যেকে জানি আমাদের রয়েছে আমাদের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইনি কিন্তু রোমান্টিক এজের কিন্তু একটা বড়সড় একটা মাপের একজন লেখক। তাই কিন্তু যখন লিরিক্যাল ব্যালাডটার সেকেন্ড এডিশন হয়েছিল 1800-এ, সে সময় কিন্তু ওয়ার্ডসওয়ার্থ তার যে রোমান্টিসিজম যে বিষয়টাকে, রোমান্টিকের যে বিষয়টা, যে রোমান্টিক শৈলিক যে বিশ্বাসকে সে কিন্তু ব্যাখ্যা করার জন্য গুরুত্বপূর্ণ একটা অবদান বা ভূমিকা সে রেখেছে সেকেন্ড এডিশনে যখন হয়েছে। এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে। তাহলে দেখো এই ছিল কিন্তু আমাদের এই ফার্স্ট যে কোশ্চেনটি, দ্য ইয়ার অফ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাড, যেটা আমরা করেছি 1798। তাহলে আই হোপ তোমাদের কাছে ফার্স্ট কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি।
তোমাদের যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এখানটাতে রয়েছে আমাদের, দেখো বলা হয়েছে দ্য স্ট্যাঞ্জা ফ্রম দ্যাট হ্যাজ বিন ইউজড ইন বাইরনস ডন জুয়ান ইজ। একই রকমভাবেই তোমরা কোশ্চেনটা দেখো, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার 2015 সালে কিন্তু এসেছিল। দেখো আমাদের কিন্তু এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যে সিরিজটা চলবে এখন থেকে, সেটা কিন্তু আপকামিং এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা ডাব্লিউবিপিএসসি টিচার রিক্রুটমেন্ট 2024-এর এক্সাম প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবে, ফলো করবে চ্যানেলটিকে, তাহলে কিন্তু ভালো একটা স্কোর করতে পারবে। ওকে, তো এখানটা দেখো আমাদের যে অপশন বলেছে, দেখো অপশন বলেছে টার্জা রিমা, নাকি রাইম রয়্যাল, নাকি দেখো পরেরটা বলেছে আমাদের যে অক্টোভা রিমা, নাকি নান, নাকি কোনোটি না। তাহলে দেখো আমাদের যে রয়েছে বাইরনের ডন জুয়ান, এটা কিন্তু আমাদের যে স্কিমটাকে ফলো করছে সেটা কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার আমরা করে দেবো যে অক্টোভা রিমা, এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানটা। দেখো তো তোমরা মনে রাখবে যে আমাদের যে রয়েছে এখানটাতে কবি বাইরন, যে ইন ইংলিশ লিটারেচার ডন জুয়ান রিটেন ইন 1890, ঠিক আছে, ইংলিশ লিটারেচারে কিন্তু 1819 থেকে 1824, ওকে 1824 by the English poet Lord Byron is a satirical epic poem that portrays the Spanish folk legend of Don Juan. এই যে আমাদের ডন জুয়ান রয়েছে, সেটা কিন্তু একটা স্প্যানিশের একটা লিজেন্ড ছিল, কিংবদন্তি, একটা ফক লিজেন্ড, যে তাকে কিন্তু একটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই ডন জনের, যে বাইরনটা বলেছে সেখানটাতে, ঠিক আছে। এটা কিন্তু 1819 থেকে 1824 সালে লেখা ডন জুয়ানের এই আমাদের বিষয়টা, বাইরনের ডন জুয়ানটা। ওকে, এবার দেখো আমাদের যে এই যে আমাদের স্কিমটা এখানে বলা হচ্ছে, রাইম স্কিমটা অক্টোভা রিমা, এর সম্পর্কে কিন্তু ডিটেলসে একটু জানতে হবে। তো এইখানটা দেখো আমি সেই জন্য তোমাদের বিষয়টা রেখেছি। এখানটা দেখো এই যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রয়েছে আমাদের লর্ড বাইরন। দেখো এখানে বলা হচ্ছে, দেখো এখানটাতে বলা হচ্ছে 1788 থেকে 1824, আমাদের লর্ড বাইরন কিন্তু 1788-এ জন্মগ্রহণ করেছে এবং 1824-এ কিন্তু মারা গিয়েছে, ঠিক আছে। তো দেখো এখানটাতে পয়েন্ট করা হয়েছে যে অক্টোভা রিমা। তো এখানে কি বলা হচ্ছে দেখো, বিষয়টা তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তো দেখো এখানটাতে বলেছে অক্টোভা রিমা or 8-line stanza was the poetic form favored by the Italian satirical writers of mock heroic romances. তো এখানটা দেখো যেটা বলা হচ্ছে এখানটাতে, যে আমাদের এই যে অক্টোভা রিমা, বা যেটাকে আমরা 8 লাইনের একটা কবিতা বলতে পারি, বা 8 লাইন স্ট্যাঞ্জা, বা 8 লাইনের স্তবক, এটা কিন্তু ইটালিয়ান স্যাটারিক্যাল রাইটার্সদের একটা বীরত্বপূর্ণ রোমান্সের একটা কাব্যিক রূপ। তাহলে কি বললাম দেখো আমি বিষয়টা, যে আমাদের যে অক্টোভা রিমা, এটা কিন্তু 8 লাইনের স্তবক বা 8 লাইন স্ট্যাঞ্জা ইটালিয়ান স্যাটারিক্যাল রাইটার্সদের বীরত্বপূর্ণ রোমান্সের একটা কাব্যিক রূপ, এটা কিন্তু রয়েছে একটা কাব্যিক রূপ অক্টোভা রিমা। ওকে, দেখো নেক্সট কি বলেছে, যে দ্য রাইম স্কিম অফ অক্টোভা রিমা। দেখো অক্টোভা রিমার যে একটা রাইম স্কিম রয়েছে, দেখো প্রত্যেকটা কবিতারই কিন্তু রাইম স্কিম থাকে। তো এর যে রাইম স্কিম রয়েছে, দেখো সে কী বলেছে, দেখো BA-BC, এটা কিন্তু রয়েছে আমাদের অক্টোভা রিমা রাইম স্কিম। ওকে, আরেকটা বিষয় দেখো, এটা কিন্তু আমাদের যেহেতু 8 লাইনের একটা পোয়েম রয়েছে, ঠিক আছে, আয়াম্বিক পেন্টামেট্রে কিন্তু লেখা হয়েছিল এই বিষয়টা, যদি মিটারের কথা বলি, এটা কিন্তু রয়েছে এখানটাতে। তারপরে দেখো বলেছে ইজ এ ডিমান্ডিং ওয়ান অ্যান্ড ফর দ্যাট ভেরি রিজন এনকারেজড দ্যাট ইউজ অফ কমিক রাইম সাচ আ বাইরনস এমপ্লয়েড সো এক্সটেন্সিভলি ইন ডন জুয়ান। তো এখানটা দেখো যেটা বলা হচ্ছে, সেই কারণে কিন্তু বাইরনের ডন জুয়ানে এই কমিক রাইম ব্যবহার উৎসাহিত হয়েছে বা উৎসাহিত করা হয়েছে, এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে। ওকে, তাহলে দেখো আশা করি তোমাদের কাছে সেকেন্ড কোশ্চেনটি ক্লিয়ার করতে পারলাম। আরেকটি বিষয়, তোমরা সকলেই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে কোনো নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টি বলেছে এখানটায়, দেখো যে বলেছে হু ইজ ফ্র্যাঙ্কেনস্টাইন ইন ম্যারি শেলিস নোভেল অফ দ্য সেম নেম। দেখো এখানটাতে আমাদের ম্যারি শেলির যে রয়েছে ফ্র্যাঙ্কেনস্টাইন, সে ফ্র্যাঙ্কেনস্টাইন আসলে কে, এটা আমাদের বলেছে এখানটাতে। দেখো অপশন বলেছে এ মনস্টার, ফ্র্যাঙ্কেনস্টাইন কি একজন মনস্টার ছিল, নাকি অ্যান এভিল স্পিরিট, দ্য ফিলিং অফ ইরিশনাল ফেয়ার পার্সনিফাইড, নাকি দ্য সায়েন্টিস্ট। এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে এখানে। দেখো একই রকমভাবে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার 2015 সালে কোশ্চেনটা এসেছিল।
আবার দেখো ডাব্লিউপিএসসি মিসলেনিয়াস প্রিলিমস 2012-তে কিন্তু কোশ্চেনটা হয়েছিল। দেখো ডাব্লিউপিএসসি মিসলেনিয়াসের কোশ্চেনটা ঠিক এইভাবে আসেনি, অন্যভাবে এসেছিল। দেখো কোশ্চেনটা এইভাবে এসেছিল যে ফ্র্যাঙ্কেনস্টাইন ইজ, এভাবে কিন্তু কোশ্চেনটা রাখা হয়েছিল যে ফ্র্যাঙ্কেনস্টাইন ইজ, 4টা অপশন ছিল, সেখানে আমাদের কারেক্ট আনসার হয়েছিল এ নোবেল বাই ম্যারি শেলি। এভাবে কিন্তু কোশ্চেনটা আমাদের মিসলেনিয়াসে হয়েছিল। ওকে, তাহলে দেখো এখানটাতে আমাদের যেটা জানতে চাওয়া হয়েছে যে ফ্র্যাঙ্কেনস্টাইনটা কে আছে এখানটাতে। দেখো তাহলে ফ্র্যাঙ্কেনস্টাইনটা কে আছে তোমাদের মনে রাখতে হবে, ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু একজন সায়েন্টিস্ট ছিল। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি অপশন ডি নাম্বার যেটা বলেছে দ্য সায়েন্টিস্ট, এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানটাতে, যে ফ্র্যাঙ্কেনস্টাইন একজন সুইস সায়েন্টিস্ট ছিল। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এখন এই যে ম্যারি শেলি ফ্র্যাঙ্কেনস্টাইন যে রয়েছে সেটা সম্পর্কে একটু ব্রিফ একটু ডিসক্রাইব করবো। দেখো তো দেখো এখানটাতে আমাদের পয়েন্ট করে উপর বলা হয়েছে যে ইন ম্যারি শেলিস ফ্র্যাঙ্কেনস্টাইন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন ইজ দ্য মেইন ক্যারেক্টার। ঠিক আছে, দেখো এই যে আমাদের ম্যারি শেলি রয়েছে, একজন পোয়েম রয়েছে, একজন ইংলিশ পোয়েট রয়েছে, তার যে দেখো ফ্র্যাঙ্কেনস্টাইন যে রয়েছে, এই ফ্র্যাঙ্কেনস্টাইন নোভেলে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন নামে যে ব্যক্তিরা সেটাই কিন্তু মেইন ক্যারেক্টার, প্রধান চরিত্র। অ্যান্ড আ সুইস সায়েন্টিস্ট, সে কিন্তু একজন সুইস সায়েন্টিস্ট ছিল, হু ক্রিয়েটস লাইফ থ্রু আ কম্বিনেশন অফ সায়েন্স। দেখো যেটা বলা হচ্ছে যিনি বিজ্ঞানের সংমিশ্রণের মাধ্যমে জীবন তৈরি করেন, এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে। ওকে, তারপরে দেখো আমাদের বলেছে এখানটাতে যে ফ্র্যাঙ্কেনস্টাইন হুজ ফুল টাইটেল ইজ। দেখো ফ্র্যাঙ্কেনস্টাইনের পুরো নাম বা শিরোনাম যেটা রয়েছে, দেখো এখানে বলেছে ফ্র্যাঙ্কেনস্টাইন অর দ্য মডার্ন প্রোমেথিউস। দেখো এটা কিন্তু রয়েছে ফ্র্যাঙ্কেনস্টাইনের পুরো নামটা। তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে হবে। দেখো এক্সামে কিন্তু কোশ্চেনটা এভাবে দিতে পারে যে ফ্র্যাঙ্কেনস্টাইনের ফুল টাইটেলটা কী আছে, সেখানে কিন্তু অ্যান্সারটা আমাদের করতে হতো যে ফ্র্যাঙ্কেনস্টাইন অর দ্য মডার্ন প্রমিথিউস, এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানটাতে। ইজ এ নোবেল রিটেন বাই ইংলিশ অথার ম্যারি শেলি, যে ম্যারি শেলি লেখা এই নোবেলটা, যেটা আমরা জানতে পেরেছি। দ্য বুক ওয়াজ ফার্স্ট পাবলিশড অ্যানোনিমাসলি ইন লন্ডন অন জানুয়ারি 1, 1818 হোয়েন দ্য অথার ওয়াজ 20 years old। তাহলে কী বলা হলো দেখো এখানটাতে, যে আমাদের ম্যারি শেলির যে রয়েছে ফ্র্যাঙ্কেনস্টাইন, এটা কিন্তু যে পাবলিশ হয়েছিল যেটা বে নামে, ঠিক আছে, অ্যানোনিমাসলি মানে কিন্তু বে নামে প্রকাশিত হয়েছিল লন্ডনে, যেটা কিন্তু বলেছে এখানে 1 জানুয়ারি 1818 যখন আমাদের লেখকের বয়স ছিল কিন্তু 20 years old, এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে। বোঝা গেল বিষয়টা? চলো তাহলে নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4টি এখানে বলেছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ ভ্যানিটি ফেয়ার। দেখো ভ্যানিটি ফেয়ার একটা নোবেল রয়েছে, সেই নোবেলটার আমাদের বলেছে লেখকটা কে আছে। দেখো অপশন বলেছে বেঞ্জামিন ডিসরেইলি, অ্যান্টনি টোলোপে, জর্জ মেরিডিথ, নাকি উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। তাহলে কোনটা হবে কি কারেক্ট আনসার দেখো এখানটাতে। এবং কোশ্চেনটি কিন্তু একই রকমভাবেই পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার 2015-তে কিন্তু আমাদের এসেছিল। তো এখানটাতে আমাদের কোনটা কারেক্ট আনসার হবে দেখো, যে ভ্যানিটি ফেয়ার যে নোবেলটা রয়েছে তার লেখকটা কে আছে। এখানটায় দেখো কারেক্ট যে অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের, সেটা কিন্তু অপশন নাম্বার ডি, যেখানে আমাদের বলেছে উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে, এটাই কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানটাতে। তাহলে দেখো আমরা কিন্তু এই যে ভ্যানিটি ফেয়ার রয়েছে সে সম্পর্কে ডিটেলসে একটু ডিসকাস করব। তো এখানটা দেখো এই যে তোমার পিকচারটা দেখতে পাচ্ছ এই যে ইয়েলো কালারে, এটা কিন্তু ভ্যানিটি ফেয়ার যে ফ্রন্ট পেজটা ঠিক এরকমভাবে রয়েছে। এখানটা তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ভ্যানিটি ফেয়ার, তার নিচে দেখো ছোটো ছোটো করে পয়েন্ট লেখা হচ্ছে, এটা কিন্তু এর সাবটাইটেল রয়েছে। সাবটাইটেলটা তোমরা মনে রাখবে যে এর সাবটাইটেল যেটা রয়েছে পেন অ্যান্ড পেন্সিল স্কেচ অফ ইংলিশ সোসাইটি, এটা কিন্তু এর সাবটাইটেল রয়েছে। এভাবে কিন্তু কোশ্চেনটা দিতে পারে এক্সামে। তো এখানটাতে কি বলা হচ্ছে দেখো, যে বলেছে দেখো ভ্যানিটি ফেয়ার ইজ এ নোবেল বাই ইংলিশ অথর উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। দেখো আমরা জানতে পেরেছি যে আমাদের যে ভ্যানিটি ফেয়ার নোবেলটা রয়েছে সেটা কিন্তু ইংলিশ অথর উইলিয়াম ম্যাকপিস থ্যাকারের লেখা। ওকে, ক্লিয়ার? ফাইন, এটুকু বিষয় বুঝতে পারলে। তারপরে দেখো বলেছে দ্য স্টোরি ডেসক্রাইব দ্য লাইফস অফ বেকি শার্প অ্যান্ড অ্যামেলিয়া সেডলে ডিউরিং অ্যান্ড আফটার দ্য নেপোলিক ওয়ার টুগেদার উইথ দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো এখানটায় যেটা বলা হলো যে আমাদের এই যে গল্পটা, এই যে স্টোরিটা, সেটা কিন্তু নেপোলিয়নের যুদ্ধের সময়, ঠিক আছে। এই যে ভ্যানিটি ফেয়ার আমরা নোবেলটা দেখছি এখানটাতে, সেটা কিন্তু নেপোলিয়নের যুদ্ধের সময় এবং এই যে যুদ্ধের আগে এবং যুদ্ধের পরে, ঠিক আছে, পরিবারের সাথে এই যে আমাদের রয়েছে দুটো নাম দেখতে পাচ্ছি এখানে আমরা, যে একটা বলেছে বেকি শার্প, আরটা আমাদের দেখো অ্যামেলিয়া সেডলে, এখানে দুটো নাম দেখতে পাচ্ছি আমাদের। এই দুটো যে আমাদের নামটা এখানে দেখতে পেলাম, এদেরই যে জীবন সেটাই কিন্তু ডিসক্রাইব করা হয়েছে আমাদের এই ভ্যানিটি ফেয়ারে। ক্লিয়ার এটুকু বিষয়? তারপরে দেখো কি বলেছে উইথ দ্য সাবটাইটেল পেন
and Pencil Sketches of English Society. It was first released as a 19-volume monthly serial from 1847 to 1848. তাহলে কি বলা হলো এখানটা দেখো যে ইংলিশ সোসাইটিতে ইংরেজি সমাজের সাবটাইটেল যেটা বলেছে পেন অ্যান্ড পেন্সিল স্কেচেস অফ ইংলিশ সোসাইটি যেটা বলেছে এখানটাতে সহ এটি প্রথম 1847 থেকে 1848 সাল পর্যন্ত যে 19 ভলিউম, ঠিক আছে, 19টা খণ্ডে মান্থলি একটা সিরিয়াল হিসাবে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। ক্লিয়ার করতে পারলাম বিষয়টি। দেখো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রয়েছে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। আমরা কিন্তু এইভাবেই কিন্তু এক এক করে আরও ভিডিও এখানে প্রোভাইড করা হবে। তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখতে থাকো। আশা করবো ক্লাসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আপকামিং WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2024-এর জন্য। ওকে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটা একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে কোনো নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবাই দেখতে পারো। চলো আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।